সফল বাংলার পক্ষ থেকে আমি অমিয় দাস তোমাদের সফলতার দিকে তাকিয়ে আমি কিছু আলোচ্য বিষয় নিয়ে আজ উপস্থিত হয়েছি। তোমাদের সফলতার উদ্দেশ্যেই আমি নতুন নতুন ভিডিও বানাই। আমাদের এই ভিডিওটি দিতে কয়েকদিন দেরি হয়ে গেল কিছু অসুবিধার কারণে, তবে তোমরা রীতিমতো প্রতিদিন ভিডিও পাবে এই আশা করতে পারো আমার কাছ থেকে। আমি আজ তোমাদের আলোচনা করব দ্বাদশ শ্রেণীর একটি সুন্দর কবিতা। কবিতাটির নাম ক্রন্দনরতা জননীর পাশে। কবির নাম মৃদুল দাশগুপ্ত। এই কবিতা পাঠটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি স্কিপ না করে, কারণ প্রত্যেকটি তথ্য তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ভালো করে শোনো। প্রথমে আমরা ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির কবি মৃদুল দাশগুপ্তের পরিচিতি সম্পর্কে জেনে নেব। আধুনিক যুগ পার হয়ে বর্তমানে আমরা উত্তর আধুনিক সময়ে এসে পৌঁছেছি। এই সময়ের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো চলমান সময়কালকে কবিতার মধ্যে তুলে আনা। আমাদের চারপাশের যেসব ঘটনা আমাদের জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছে, তাকেই সরাসরিভাবে কবিতার মধ্যে তুলে ধরেন উত্তরকালের আধুনিক কবিরা। এ কালের কবিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন মৃদুল দাশগুপ্ত, সুবোধ সরকার, জয়দেব বসু, মল্লিকা সেনগুপ্ত প্রমুখ। এই মৃদুল দাশগুপ্ত জন্মগ্রহণ করেন 1955 সালে এপ্রিল মাসের 3 তারিখে। পিতার নাম জ্যোৎস্না কুমার দাশগুপ্ত, মাতা শান্তনা দাশগুপ্ত। কবি পড়াশোনা করেছেন বিজ্ঞান নিয়ে। হুগলিকে অত্যন্ত কাছের থেকে তিনি দেখেছেন। এই কবিতাটি ক্রন্দনরতা জননীর পাশে, এই কবিতাটি নেওয়া হয়েছে ধানক্ষেত থেকে, কাব্যগ্রন্থ থেকে। এই কাব্যগ্রন্থটির প্রকাশক সপ্তর্ষি প্রকাশন, হুগলির শ্রীরামপুর থেকে প্রকাশিত হয় জানুয়ারি 2011। একদম তোমাদের বা আমাদের সমসাময়িক কালের একটা কবিতা। যে কবিতা প্রকাশিত হয় কোন বিষয়কে কেন্দ্র করে, কোন বিষয়ের প্রেক্ষাপটে কবি মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি লিখেছেন, সেটা আগে জেনে নেওয়া দরকার। তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন। এই কবিতাটি পড়ার আগে বা বোঝার আগে আমি পাঠ করছি, এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই স্বীকারোক্তির মাধ্যমেই তোমাদের বুঝতে সুবিধা হবে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির মূল প্রেক্ষাপট কি বা বিষয়বস্তু কি বা কি বলতে চেয়েছেন কবি এখানে। শোনো ভালো করে, মন দিয়ে। এ প্রসঙ্গে কবি মূল গ্রন্থে যে স্বীকারোক্তি দিয়েছেন তা হুবহু এখানে উদ্ধৃত হলো। 2006 পুজোর পর অক্টোবর-নভেম্বর হবে। এক দুপুরে টিভির খবরে দেখলাম সিংহের ভেরি বাজি মেলিয়ার কৃষক পরিবারের মেয়ে বউরা ঝাঁটা হাতে জমি জরিপে যাওয়া টাটার অফিসারদের গাড়ি খেদিয়ে দিয়েছেন। কারখানা করার জন্য অধিগ্রহণের নোটিশ পড়েছে সেখানে। খবর শুনেই আমি ছুটে সে তল্লাটে। সিঙ্গুর, কামারকুণ্ডুর এই গ্রামগুলি, শ্রীরামপুর আমাদের বাড়ির হাতায়। সেই কৈশোর থেকে শ্রীরামপুরের গায়ে গায়ে লেগে থাকা গ্রামগুলিতে আমার যাতায়াত। স্কুল কলেজ জীবনে বন্ধুরা মিলে সাইকেলে কেবল ঘুরতাম এই গ্রাম অঞ্চলে। সে নেশা আজও যায়নি। ওসব গ্রামে আমাদের বন্ধুরা, সহপাঠীরা। 2006 ওই হেমন্তের দুপুরে বাজিমেলিয়ার উদ্ভাসিত ধান ক্ষেতের দিকে তাকিয়ে উদ্বেগের পর মনে আসে ক্রোধ।
হুগলির এই জমিকে ওরা বলেছেন এক এক ফসলি অনাবাদি। এতে সুফলা হুগলি জেলার অপমান হয়েছে। হুগলিতে এক ফসলি জমি নেই, মাতৃহত্যার সমতুল্য অপরাধ করেছে রাজ্যের বামফ্রন্ট সরকার। মনে হয়েছিল ফসল ভরা এই কৃষি ক্ষেত্রে রাজা ছোটাবেন তার ঘোড়া। 2006-এর ওই নভেম্বর ডিসেম্বরে ক্রোধে কয়েকটি কবিতা লিখলাম। এই স্বীকারোক্তিটা কবি দিয়েছেন। কবি মৃদুল দাশগুপ্ত তার স্বীকারোক্তির মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন যে বামফ্রন্ট সরকার, এই স্বীকারোক্তির মধ্য দিয়ে কবি মৃদুল দাশগুপ্ত তুলে ধরতে চেয়েছেন তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকার শ্রীরামপুর, হুগলি, নন্দীগ্রামের সেই জমিগুলোকে নিজের হাতে নিয়ে এসে সেই কৃষিক্ষেত্রগুলোকে তিনি শিল্প তৈরি করতে চেয়েছিলেন এবং রাজার মতো ঘোড়া ছোটাতে চেয়েছিলেন। আর সেই হিসেবে তারা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, সেই জমিগুলোকে বলেছিলেন এক ফসলি অনাবাদি। কিন্তু সেই জমিগুলো এক ফসলি অনাবাদি নয়। সেই কৃষিক্ষেত্রকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিলেন সেই বাজি মেলিয়ার কৃষক পরিবারের মেয়ে বউ, তারা ঝাঁটা হাতে তাদের সেই টাটা কোম্পানির গাড়িকে খেদিয়ে দিয়েছিলেন নিজেদের জমির আত্মরক্ষা, নিজেদের জমিকে রক্ষা করার তাগিদে। সেই ঘটনাটা কবি শুনেছিলেন 2006 হেমন্তের গধূলির দিকে, হেমন্তের ওই ঋতুর জমির দিকে তাকিয়ে তার ক্রোধ জেগে ওঠে, আর সেই ক্রোধের ফলেই তিনি লিখে ফেলেন এই কবিতাটি, এই কাব্যগ্রন্থের কবিতাগুলি। কাব্যগ্রন্থটির নাম জলপাইগুড়ির ছোট কাগজ কলমের দিলীপ সিং প্রকাশ করেন ধানক্ষেত থেকে পুস্তকটি 2007 জানুয়ারি। এরপরেই ঘটে সিঙ্গুরে দমন পীড়নের ঘটনা, নন্দীগ্রামের গণহত্যা। পরবর্তীকালে আরো কয়েকটি কবিতা এই ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থে সংযোজিত হয়েছে। এরপর আমরা কবিতাটি পাঠ করে কবিতাটি ব্যাখ্যা বিশ্লেষণ করলে তোমরা বুঝতে পারবে। কবিতার নাম ক্রন্দণ্ডতা জননীর পাশে, কবি মৃদুল দাশগুপ্ত। কবিতাটি পাঠ করছি, ভালো করে মন দিয়ে শোনো। ক্রন্দণ্ডতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন আঁকা আঁকি। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতাই জাগে, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। এরপর আমরা কবিতাটি লাইন ধরে ধরে ব্যাখ্যা ও বিশ্লেষণ করছি। ক্রন্দণ্ডতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। যে মা কাঁদছে সিঙ্গুর এবং নন্দীগ্রামের গণহত্যায়, সন্তান হারানোর বেদনায়, অত্যাচারিতা মা যেভাবে কাঁদছে, সেই মায়ের কথা কবি মৃদুল দাশগুপ্ত এখানে তুলে ধরতে চেয়েছেন। এ মা যেন বাংলার মা। এই মা কিভাবে অত্যাচারিত, সন্তান হারার বেদনায় ডুকরে ডুকরে কাঁদছে। কেন তবে লেখা, কেন গান। অর্থাৎ মা যখন কাঁদছে, তখন মানুষ হিসেবে কর্তব্য হলো মায়ের পাশে দাঁড়ানো, মায়ের কান্নার কারণ জানা এবং তার প্রতিবাদ করা, মাকে ওই ক্রন্দণ্ডতা অবস্থা থেকে ফিরিয়ে আনা। এটাই মানুষ হিসেবে কর্তব্য। কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন আঁকা। সাহিত্য, সঙ্গীত, চিত্র, সংস্কৃতি চর্চায় তখন মানুষ অর্থহীন মনে করেন। কারণ যে কোনো শিল্পী মাত্রেই আগে একজন সামাজিক ও দায়বদ্ধ এবং বিবেকবান মানুষ। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোটাই একটা আশু কর্তব্য। এই মর্মে
কবি একজন সামাজিক দায়বদ্ধ, তা আমরা সহজেই বুঝতে পারি। তো বস্তুত কবি, লেখক, শিল্পীরা দু রকমের হয়। একজন সৃষ্টির আনন্দে মগ্ন থাকে, রোমান্টিক, আর একদিকে হয় শিল্প, সাহিত্য, এই সব কিছুই মানুষের জন্য। মৃদুল দাশগুপ্ত এই কবিতার ভাষা থেকে বুঝতে অসুবিধা হয় না, তিনি হচ্ছেন দ্বিতীয় শ্রেণীর। তিনি মনে করেন যে মা কাঁদছে, তার পাশে দাঁড়ানোটাই একজন বিবেকবান মানুষের কর্তব্য, একজন সামাজিক মানুষের কর্তব্য। তিনি যেহেতু একজন সামাজিক দায়বদ্ধ কবি, বিবেকবান কবি, তাই তিনি মনে করেন যে শিল্প হচ্ছে, শিল্প, সাহিত্য সমস্ত মানুষের জন্য। তো সেহেতু মানুষকে রক্ষা করা আগে দরকার, মানুষ আগে, তারপর শিল্প সাহিত্যের মূল্য। তিনি রোমান্টিক, আপাদমস্তক রোমান্টিক, এবং সৃষ্টির আনন্দে মগ্ন থাকতে চান না। পরবর্তী পাঠ করছি। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, সিঙ্গুরের দমনপীড়ন ও নন্দীগ্রামের গণহত্যার ফলে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন বা ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। সিঙ্গুরের দমনপীড়ন ও নন্দীগ্রামের গণহত্যার ফলে যে মায়ের সন্তান হারিয়েছে, যার ভাই মারা গেছে, এখানে ভাই বলতে মায়ের পেটের ভাইয়ের কথা বলা হয়নি, এখানে ভ্রাতৃত্ব বোধের জন্য যে কেউ ভাই হতে পারে, অর্থাৎ আমাদের স্বজন, সুজন, বন্ধুর, এদের কথা বলতে হচ্ছে। এই গণহত্যা, দমনপীড়নের আমাদের যে প্রিয়জনের মৃত্যু হলো, তাকে দেখে যদি আমাদের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না হয়, আমাদের যদি ক্রোধ না জাগে, তাহলে ভালোবাসা, সমাজ, কিসের, এগুলোর কোনো মূল্যবোধ নেই বলে কবি মনে করেন। কারণ ভালোবাসা, সমাজ, মূল্যবোধ সব অর্থহীন যদি আমরা নিহত ভাইয়ের মৃতদেহ দেখে প্রতিক্রিয়া ব্যক্ত না করি। বস্তুত মানুষের প্রতি সহানুভূতি জানাবে, বিপদে আপদে পাশে দাঁড়াবে, এটাই মানুষের স্বাভাবিক ধর্ম। অন্যথায় মূল্যবোধ সম্পর্কে সমস্ত কিছু বৃথা, এটাই প্রকৃত মূল্যবোধ বলে কবি মৃদুল দাশগুপ্ত মনে করেন। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। অর্থাৎ এই পরিস্থিতির শিকারে যে মেয়ে নিখোঁজ, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা যাকে খুঁজে পাওয়া গেছে জঙ্গলের মধ্যে ছিন্ন ভিন্ন অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায়, জঙ্গলের মধ্যে ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া মেয়েটির কারণ হতে পারে সে যে কোনো কারণে শারীরিকভাবে অত্যাচারিতা বা ধর্ষিতা, হতে পারে রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে। কিন্তু কবি মনে করেন এই মেয়েটির এই অবস্থা কোনো দৈবী বা অলৌকিকভাবে নয়, এই মেয়েটির অবস্থা হয়েছে মানুষের দ্বারাই। তো সেটা পরবর্তী লাইনেই স্বীকার করেছেন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। এই মেয়েটির এই ক্ষত বিক্ষত অবস্থায় জঙ্গলে পাওয়া গেছে, এর বিচার কি, বিচারের জন্য কি আমি বিধাতার দিকে, আকাশের দিকে তাকাবো, বিধাতার কাছে বিচার চাইবো? তা নয়, কারণ এই অবস্থা যেহেতু মানুষ করেছে, তাই এর বিচার হবে মানুষের আদালতে। কবি মনে করেন ঈশ্বর নিষ্ক্রিয়, তিনি নেপথ্যচারী, তিনি কখনো সামনে আসতে পারেন না। তাই তিনি ক্রোধে বলেন মানুষের বিচার হবে, এই মানুষগুলির বিচার হবে মানুষের আদালতে। তিনি যেহেতু এই ঘটনাটা কোনো দৈবী বা অলৌকিকভাবে ঘটেনি, আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতাই জাগে। আমি এই সমস্ত পরিস্থিতি দেখে নিজেকে স্থির রাখতে পারি না, আমার যা ক্রোধ, আমার যা প্রতিক্রিয়া, আমি তাকে ব্যক্ত করি কবিতার মধ্যে। আমার এই ক্রোধ, প্রতিক্রিয়া ব্যক্ত হয় কবিতার মধ্যে।
আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, আমার বিবেক আমার চেতনা আমার চৈতন্য বারুদের মতো বিস্ফোরিত হয় আমার কবিতার ভাষার মধ্য দিয়ে। তাই তিনি কবিতার ভাষাকে প্রকাশ করতে গিয়ে তিনি বিস্ফোরণ কথাটি ব্যবহার করেছেন। তিনি ক্রোধের তীব্রতাকে বোঝানোর জন্য বিস্ফোরণ কথাটি ব্যবহার করেছেন। এ থেকে বোঝা যায় যে তার কবিতা শুধু সৃষ্টির জন্য, শিল্পের আনন্দের জন্য নয়, এটা একটা সময়ের বিশেষ দলিল রূপে চিহ্নিত হয়ে রয়েছে। তাই তার কবিতা, এই মৃদুল দাশগুপ্তের কবিতা মানুষের জন্য, জীবনের জন্য। তিনি মানুষের ভালোবাসার জন্য, জীবনের জন্যই মনে করেন শিল্প, সাহিত্য, সঙ্গীত সমস্ত কিছু রয়েছে। সুতরাং মানুষ আগে, তারপর সমস্ত কিছু। তিনি সৃষ্টির আনন্দে মগ্ন থাকতে চান না, তিনি চান মানুষের ভালো থাকা, সুস্থ থাকা, আনন্দ থাকা। আর এই জন্যই তিনি শিল্প, সাহিত্য, চিত্র, সঙ্গীত চর্চাকে মূল্য দিয়েছেন। এটুকু জানলে সেই ব্যাখ্যাটা আমার নিজের চিন্তাভাবনা থেকে, এবং সেই চিন্তাভাবনা যেহেতু পূর্বের স্বীকারোক্তি রয়েছে তাই যথোপযুক্ত বলে আমার মনে হয়। তোমরা এই ব্যাখ্যা ভালো করে দেখলে, বুঝলে তোমাদের কবিতাটা স্পষ্ট করে বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা পরের দিন এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে দাও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর এই ভিডিওগুলো করতে আমাদের প্রচুর পরিশ্রম হয়। তোমরা আমাদের সঙ্গে থাকো, তোমাদের নিজেদের সুবিধার্থে সকলে শেয়ার করে দাও তোমাদের ছাত্রছাত্রীদের। আমি এই আশা রাখবো এবং আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব।